হওয়ার পরে এমএলএ হোস্টেলে আসার অব্যবহিত পরে আমি দেখলাম যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার তাকে বজবজে যে ভাষায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গালিগালাজ করেছেন, পশ্চিমবঙ্গের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমার মাথা হেট হয়ে গিয়েছে। পরিকল্পিতভাবে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং সম্মানীয় বিরোধী দলনেতা যেখানেই যাচ্ছেন এইভাবে বিক্ষোভ দেখানোর নাম করে উদ্দেশ্য করে অশ্রাব্যকারী করছেন। পুলিশ তার পোশাক পরেও অনুব্রতর বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতারা যারা বাড়িতে বসে এই ঘটনা দেখছেন, আমার মার বয়সী মহিলাদের মুখে যে ভাষা আমরা শুনছি এ তো অনুব্রতর ভাষা। এই ভাষায় যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কথা বলেন তাহলে সেই কথা কি আমাদের রাজ্যের মান সম্মানকে বাড়াতে পারে? দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ভাষা সন্ত্রাসের অন্যতম প্রশ্রয়দাতা। বিধানসভার অভ্যন্তরে হাম্পিং ডাম্পিং বলা, বিধানসভার অভ্যন্তরে রং কালো, চেহারা কালো নিয়ে সেটাকে নিয়ে মন্তব্য করা, এমন তুই তোকারি করা, প্রশাসনিক অধিকর্তাদেরকে তুই বলে স্টেজে ডাকা, প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বিধায়কদেরকে তুই তো বোমাবাতিস বলে বলা। কোন পশ্চিমবঙ্গ? বিধানচন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত আমরা তো পশ্চিমবঙ্গের অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। এইরকম নিকৃষ্টতম রুচিহীন একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এর আগে কখনো পায়নি। দল হিসাবে ক্ষমতায় কেউ আসবে, ক্ষমতার থেকে কেউ যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত যে আজকে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতি পশ্চিমবঙ্গের সামাজিক পতন ঘটাচ্ছে। আমি এর আগে একটি কথা বলতাম যে পতনের কোনো শব্দ হয় না। আমি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের কাছে এই কথা বলবো, পার্থ চট্টোপাধ্যায় চাকরি দুর্নীতিতে যে টাকা খাটের তলায় থেকে পাওয়া গিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মতন একজন উচ্চশিক্ষিত মানুষের কাছ থেকে এই ঘটনা দেখে আজকে রাজ্যের মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছিল। আজকে অনুব্রতর বক্তব্য, যে ভাষায় তিনি আইসি সাহেবকে গালিগালাজ করেছেন, সেটাকে কি পশ্চিমবঙ্গের মানুষ এনডোর্স করবে? যদি পশ্চিমবঙ্গের মানুষ এই ভাষাকে এনডোর্স করে তাহলে পশ্চিমবঙ্গের যে মানুষ আজকে ভাবছেন যে গালি সুকান্ত মজুমদার মহাশয়কে দেওয়া হচ্ছে, এই গালি শুভেন্দু অধিকারী মহাশয়কে দেওয়া হচ্ছে, বোলপুর তার আইসিকে দেওয়া হচ্ছে, তাহলে ভুল ভাবছেন। এই গালিগালাজ আসলে পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হচ্ছে। এবং সুযোগ পেলে তৃণমূল কংগ্রেসের নেতারা আসলে এই ভাষায় কথা বলে। আজকে সুকান্ত মজুমদারকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে সেটা প্রমাণিত। এই বিক্ষোভ একেবারে সংগঠিত, পরিকল্পিতভাবে এই বিক্ষোভ করা হয়েছে। বিডিও অফিসে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে, সেখানে পেটানো হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী নেতাদেরকে। সুকান্ত মজুমদার মহাশয় পুলিশকে তার নির্দিষ্ট যে প্রোটোকল আছে সেই অনুযায়ী যাওয়ার পরেও যে ভাষায় এই ভিড়কে সংগঠিত করে এই আক্রমণ সুকান্ত মজুমদারকে মহাশয়কে করা হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, প্রয়োগ করবার এই অধ্যত্ব, এই অহংকার, গণতন্ত্রের হত্যা করা, এ কখনো কারো ভালো হবে না। তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরও ভালো হবে না। ফলে আমি শুধু এইটুকু বলতে চাই, আমার আজকের এই লাইভের মধ্যে দিয়ে একজন পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমরা রাজনীতি করতে এসেছি। আমাদের নীতির পার্থক্য থাকতে পারে, কিন্তু নীতি তো দূরস্থান। এখানে যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে, যেভাবে নির্বাচন থেকে শুরু করে বিধানসভা পরিচালিত হয়, এইটা মনে হয় পশ্চিমবঙ্গের প্রাপ্য ছিল না। 2011-তে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার কথা বলে যিনি ক্ষমতায় এসছেন, আজকে 2025-এ দেখা যাচ্ছে ওনার রাজত্বকাল হচ্ছে গণতন্ত্রকে হত্যা করার রাজত্বকাল। আর এই গণতন্ত্রের হত্যার প্রভাব আজকে
চাকরি দুর্নীতির মধ্যে দিয়ে চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসেছে। ওবিসি মামলার কারণে আজকে ছাত্ররা তাদের ভর্তি আজকে প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড়িয়েছে। শিক্ষকরা রাস্তায় বসেছে, ছাত্রদের রাস্তায় বসে যেতে পারে, কর্মসংস্থান সমস্ত বন্ধ। কিছু টাউট শ্রেণীর রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেস, তাদের গাড়ি বাড়ি প্রত্যেকটা হচ্ছে, তারা বিলাস বৈভবে জীবন কাটাচ্ছে, পাশাপাশি সাইকেল চড়তেন আর আজকে ফরচুনা নিয়ে ঘুরে বেড়ান। এরা রাজনৈতিক নেতা, এদের হাত ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে? কখনোই সম্ভব নয়। আসলে অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসালে সেই রাজ্যের কি অবস্থা তৈরি হতে পারে মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা এটা প্রমাণ করছে। আজ অবধি আমি দেখলাম না অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো পুলিশের বিরুদ্ধে। যে পুলিশ এই ঘটনাটিকে সামনে এনেছেন তার ফোন বাজেয়াপ্ত করা হলো, আর পুলিশেরও বলিহারি, রাজীব কুমারেরও বলিহারি। আরে আপনার সহকর্মীর মা বোন বউকে নিয়ে গালি দিচ্ছেন, কোথায় ওনাকে গ্রেপ্তার করবেন না ওসিকে গ্রেপ্তার করবার চক্রান্ত করছেন। আমার তো মনে হয় পুলিশের নতুন নাম দেওয়া উচিত অনুব্রত বন্ধু, তাহলেই পুলিশের নিজস্ব সম্মান অন্তত ফিরে পাওয়ার জন্য কাজ করবেন। আপনারা বাড়িতে পুলিশ কর্মীরা, অফিসাররা, আইপিএস অফিসাররা, আপনাদের বাড়িতেও পরিবার আছে, মহিলারা আছেন, আপনার মেয়েরা আছে, সবাই আছে, ওয়াইফ আছে, মা আছে। আচ্ছা বলুন তো, অনুব্রত যখন পুলিশকে এই ভাষায় গালি দেয়, ডিজিকে তুই তোকারি করে কথা বলে, তারপরে যদি পুলিশ অ্যাক্ট না করে, তাহলে তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝেই গিয়েছেন যে অনুব্রতর ভাষা আর বলাটাই হচ্ছে এই রাজ্যে একমাত্র রাস্তা তৃণমূল কংগ্রেসের হিসাবে নিজেকে পরিচিতি দেওয়ার জন্য। আমি আশা রাখি যে পুলিশ ওরফে অনুব্রত বন্ধু তারাও যেরকম একটা উপহার পাওয়ার যোগ্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আশা করি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত কথাশিল্পী হিসাবে তাকেও একটা কথাশ্রী পুরস্কার মুখ্যমন্ত্রী দেবেন। এবং তৃণমূল কংগ্রেসের আপামর যে সমর্থক নেতারা আচ্ছা, ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আমি প্রথমে 1 মিনিট আমার নিজের কথা বলবো। সেটা হচ্ছে যে এই বিধানসভার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আলোচনা অস্বীকার করে প্রায় তৃণমূল কংগ্রেসের দলীয় সভাতে পরিণত করা হচ্ছে বিধানসভাকে। গতকাল আমি কলিং অ্যাটেনশন দিয়েছিলাম ওবিসি তে যে অন্তর্বর্তী রায় হাইকোর্টে দিয়েছে সেই নিয়ে একটি কলিং অ্যাটেনশন। আজকে আমি একটি কলিং অ্যাটেনশন আমি মেনশন দিয়েছিলাম যে ডিএ মামলা রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছিল জুন মাসের মধ্যে এটা শুরু করবার জন্য, তার প্রস্তুতি কতখানি। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে স্বল্প গুরুত্বের আলোচনা সামনে নিয়ে এসে এই বিধানসভার সময় যেভাবে নষ্ট করা হচ্ছে তার প্রতিবাদ আমরা করেছি। এবং আপনি দেখেছেন যে বিধায়ক উন্নয়ন তহবিলে শিলিগুড়ি শহরের বিধানসভা এলাকায় যে টাকা খরচা করতে দেওয়া হচ্ছে না, গতকালের ঘোষণা মতো আজকে তার প্রতিবাদে প্রতীকী অবস্থান আমার পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। এইটুকু প্রাথমিক কথা আপনাদের সামনে বলে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। দেখুন, সেলস ট্যাক্স নিয়ে যে অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল গতকাল, তার প্রথম বক্তা হিসাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এই বিল আমাদের কাছে যখন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমি বিকেলবেলা অফিস ছাড়ার পরে এই বিল আমি মেল হিসেবে পাই, 24 ঘন্টা ওই বিলের উপরে আমাদের আলোকপাত করা বা দেখা বা পড়ার সময় বা সুযোগ না দিয়ে পরের দিন এই বিলের উপরে আমাদের এই সেশনের আলোচনার সময় নির্ধারিত করা হয়। প্রথম বক্তা হিসেবে আমি বলেছিলাম
যে ন্যূনতম 5 দিন আগে বিল দেওয়ার কথা সেটা না দিতে পারলেও কি এমন জরুরি অবস্থা হলো যে সেল ট্যাক্সের একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা এর আগেও এসছে তাকে তড়িঘড়ি নিয়ে এসে এই বিল যেভাবে টেবিল করা হলো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। সেই প্রতিবাদে প্রথম গতকালের যে আলোচনা সেই প্রতিবাদে আমরা সেই আলোচনা বয়কট করার আগে আমি বলে দিয়েছিলাম যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওবিসি সংক্রান্ত আলোচনা হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের ফলে 319 নম্বর ধারায় তিনি এই বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলেন। সেই বিষয়ে আলোচনা হোক স্পিকার সাহেব বলেছিলেন আন্ডার কনসিডারেশন আছে। আর তার সাথে আমি যেটা জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল এই আলোচনায় সেলস ট্যাক্সের আলোচনায় আমরা অংশগ্রহণ করব, কিন্তু মন্ত্রীর রিপ্লাইয়ে আমরা থাকব না। তার কারণ আমরা মনে করেছি বিরোধীদের তরফ থেকে এই প্রতিবাদ রেজিস্টার করা দরকার, তাই আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। অম্বিকা রায়, ডক্টর অশোক লাহিড়ী আজ তারা এই আলোচনা করেছেন এবং সরকার তরফ থেকে যে আলোচনা হয়েছে তা কতখানি দুর্বল, বিভ্রান্তিকর। এমনকি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ী পরিষ্কারভাবে বলেছেন যে প্রেসক্রাইব শব্দ নিয়ে তিনি যে বিভ্রান্তি তৈরি করেছেন সেই বিভ্রান্তি তৈরি করলে এই ধরনের ক্ষেত্রে ব্রিচ অফ প্রিভিলেজ নিয়ে এসে ওনার পদত্যাগের মতন ঘটনা অন্যান্য দেশে ঘটত, কিন্তু আমাদের এই বিধানসভার ক্ষেত্রে শাসক হলে 7 খুন মাপ, হয়তো তাই নিয়ে এই আলোচনা হবে না। গতকালের পূর্ব সিদ্ধান্তের মতন আমাদের প্রতিবাদ বা রেজিস্টার করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি। গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াকআউট করেছি। আপনারা জানেন যে আমি এর আগে অভিযোগ করেছি, বিরোধী দলনেতা বারবার করে বলেন যে স্পিকার সাহেবের চেয়ার আসলে দলীয় চেয়ারে পরিণত হয়েছে। যে স্পিকার সাহেব একথা বলেন যে বিরোধী দলনেতা বা বিরোধী বিধায়করা যখন তৃণমূল কংগ্রেসের বাইরের আলোচনা নিয়ে তারা আমরা যখন এখানে বলি যে এই ধরনের মন্তব্য করেছেন, স্পিকার সাহেব আমাদের কথা শুনতে চান না, বলেন শাসক বিধায়করা বাইরে বা মন্ত্রীরা যে আলোচনা করেছেন তার দায় তিনি নেবেন না, বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে না। আবার উল্টো দিকে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা যখন বলেন যে বিরোধী দলনেতা বাইরে এই মন্তব্য করেছেন, স্পিকার সাহেব তখন তার আলোচনা করতে সম্মত হন, সাথে যুক্ত করেন যে এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে বলে আলোচনা করতে দিয়েছি। তাহলে স্পিকার সাহেবের এই যে দ্বিচারিতা, এই যে স্পিকার সাহেবের শাসকের প্রতি আনুগত্য, এই যে স্পিকার সাহেবের দলের প্রতি আনুগত্য, এই আনুগত্যের মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে এই প্রতিবাদটা রেজিস্টার্ড করা ছিল বলে উচিত ছিল বলে আমরা মনে করি। স্পিকার সাহেব আমাদের সম্পূর্ণ বক্তব্য এক্সপাঞ্জ করেছেন। আরে স্পিকার সাহেবের কাছে তো এইটুকুই আমরা জানতে চাই, যিনি মুখ্যমন্ত্রীর হাম্পিং ডাম্পিং শব্দকে মান্যতা দেন বা এক্সপাঞ্জ করতে 50 বার ভাবেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য সন্ত্রাস কি সন্ত্রাস মিশন নাকি একটা বললেন, 100টা বক্তব্য আমরা যখন উঠে দাঁড়িয়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদির বাচ্চা বলার পরেও, আমি বারবার চিৎকার করার পরেও ওনার বিধায়করাই বলেছিলেন, বলছে আমরা ভেবে দেখব যে এটাকে এক্সপাঞ্জ করা হবে কিনা। যে স্পিকার সাহেবের নিজের মেরুদণ্ড সম্পর্কে অনেকে প্রশ্ন তোলেন, সেই স্পিকার সাহেব আমাদের বক্তব্যকে এক্সপাঞ্জ করলেন কি করলেন না। এমনকি আপনারা জানেন বিরোধী দলনেতাকে কয়েকবার 8 বারের বেশি সাসপেন্ড করা, তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা, আমি সহ অন্যান্য বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করা, এমনকি বিশ্বনাথ কারক বিধানসভার অভ্যন্তরে উপস্থিত না থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করে স্পিকার সাহেব যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাস তিনি আজকেও তৈরি করলেন। আমি আগেও বলেছি যে ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে
এই স্পিকার সাহেব কি হিসাবে নিজেকে দেখতে চান? অনেক মানুষ বলতে চাইছেন বা বলছেন যে বর্তমান স্পিকার সাহেব ক্ষমতা চলে যাওয়ার পরে তিনি পরিচিত হতে চান যে দলীয় স্পিকার হিসাবে দলের নির্দেশ মেনে সংসদের সবথেকে নিরপেক্ষ যে চেয়ার, সেই চেয়ারকে কতখানি নিচে নামানো গিয়েছে সেই হিসাবেই তিনি পরিচিত হতে চান। ফলে স্পিকার সাহেবের এই সিদ্ধান্তে আমরা অন্তত অবাক হইনি। হ্যাঁ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান নিয়ে এবং ওবিসি মামলায় যে রায়, অন্তর্বর্তী হাইকোর্টের যে রায়, এই দুটো বিষয়ে একটি কলিং অ্যাটেনশনে আরেকটি মেনশনে দিয়েছিলাম। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 319-এ ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলেন। আমি আজকে মেনশনে রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে জুন মাসের মধ্যে কি ব্যবস্থা নিয়েছেন সেই নিয়ে আমি উল্লেখ পর্বে বিষয়টি তুলেছিলাম। আশা করেছিলাম যে মন্ত্রী বা স্পিকার মহোদয়ের তরফ থেকে নির্দেশ নিয়ে কোনো মন্ত্রী এই বিষয়ে জবাব দেবেন। দুর্ভাগ্যবশত তারা এই নিয়ে জবাব দিতে অক্ষম বা তারা সত্যের মুখোমুখি হতে অক্ষম। তাহলে তো ডিএ নিয়ে তো একটা সংশয় থেকে গেল এবং কিছু তো মনে হয় আর পজিটিভ উত্তর আসছে। একদম, রাজ্য সরকারি কর্মচারীদেরকে পুনর্বার যাতে বঞ্চিত না হতে হয় তার জন্য আজকে আমি এই বিষয়টি উল্লেখ পর্বে তুলেছিলাম, যাতে সরকার পক্ষ জবাব দেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ জুন মাসের মধ্যে যেটাকে তার 25% মনে হয় দিয়ে দেওয়ার কথা, সেই ব্যাপারে রাজ্যের সরকার কি উদ্যোগ তারা নিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু রাজ্যের সরকার এই ব্যাপারে বিধানসভাকে অন্তত এই পর্যন্ত অন্ধকারে রেখেছেন। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, রাজ্য সরকার এই সিদ্ধান্ত মোতাবেক যদি ডিএ না দেন তাহলে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা বলেই ধরা হবে। আমি আশা রাখি রাজ্য সরকারি কর্মচারী, তাদের আইনজীবীরা আছেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেছেন। অবশ্যই বিষয়টি আদালতে আবার সামনে আসবে যদি ওনারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেন। কুমার সাহা কালীঘাটের নেতা, তিনি মঞ্চ থেকে বলছেন যে আমাদের কথা যদি কেউ না শোনে সেটা দলের গোষ্ঠী, শুভেন্দু অধিকারীর কথা যারা শুনবে তাদের বাড়ি থেকে টেনে এনে মারবে। ওই অনুব্রত মণ্ডল বলছেন। দেখুন, কালীঘাট দুটো কথা আমি বলি। ইনি হচ্ছে কালীঘাটের অনুপ্রেরণায় কুমার সাহা এ নতুন ক্যারেক্টার যুক্ত হলো। এটা তো ওয়েব সিরিজের মতন চলছে, ফলে এরকম অনেক নাম আসবে কেষ্ট বিষ্টুর। ফলে এ নিয়ে আমরা অন্তত চিন্তিত নই। আমাদের একটাই বিষয়, এই রাজ্য থেকে মমতার অপশাসন সমাপ্ত করা। আর এখানে সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং আপনি সাংবাদিক হিসাবেও আপনাকেও বলবো যে অনুব্রতর বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছেন সাদা পোশাক পরে, এরা অনুব্রতর বন্ধু। কারা দাঁড়িয়ে আছেন আপনারা দেখেছেন। ফলে অনুব্রতর বন্ধুরা যখন অনুব্রতকে রক্ষা করতে চাইছে, অনুব্রতর মতন রাজনৈতিক জঞ্জাল যিনি সরকারি কর্মচারী, পুলিশ আধিকারিকদের মা বউ নিয়ে গালি দেন, তার যদি কোনো প্রশ্ন আপনারা ফার্দার আমাকে করেন, আমি পরিষ্কারভাবে বলছি অনুব্রতর মতন রাজনৈতিক জঞ্জালকে প্রতিষ্ঠা দিয়েছে সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্রয়ে আজকে পুলিশের মা বাবা তুলে গালি দিতে পারে, এই সাংবাদিকরাই অনুব্রতদেরকে নেতা বানায়। ফলে এই অনুব্রতর মতন রাজনৈতিক জঞ্জালের প্রশ্ন অন্তত আমাকে করবে না। পুলিশ যে তদন্তে নেমেছিল বোলপুরে কুকথা কাণ্ডে, সেখানে আইসির দুটো মোবাইল নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তের কোনো মোবাইল নেওয়া হয়নি এবং নেওয়া হবে কিনা সেটা রিপোর্ট আসলে, মানে পুলিশের সক্রিয়তা কি ঘটনা বিশেষে ক্ষেত্র নেতা, আরে এই সমস্ত ছাড়ুন না, এই সক্রিয়তা ছাড়ুন। পুলিশের নতুন নাম হয়েছে অনুব্রত বন্ধু। পুলিশের এখন নতুন নাম অনুব্রত বন্ধু। তাদেরকে আপনারা অনুব্রতর ভাষায় কথা বলবেন, অনুব্রতর বন্ধুরা আপনার কোনো ক্ষতি করবে না। এইটা এই ধরনের ঘটনা থেকে প্রমাণিত হয়েছে। ফলে রাজ্যবাসীকে অনুরোধ করব, পুলিশকে দেখলেই অনুব্রতর বন্ধু হিসাবে আপনারা চিহ্নিত করবেন। যদি না করেন তাহলে আবার আপনার ওই আইসির মতন ফোন বাজেয়াপ্ত হয়ে যাবে। বেশ কয়েকটা এলাকায় এখনই দেখা যাচ্ছে যে জলস্তর বাড়ছে, প্লাবিত হচ্ছে।
প্রত্যেকবার রাজ্য সরকার ডিবিসির বিরুদ্ধে অভিযোগ করে, ডিবিসি তো এখনো জলই ছাড়েনি। তাহলে সেচ দপ্তর কি করছে? মানে বালি চুরি নিয়ে আপনারা বারংবার অভিযোগ করেন। এই সরকার হচ্ছে অনেকটা ওই যে টেকো মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতন সরকার। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের অভিযোগ করাই যে সরকারের একমাত্র কাজ। তারা অভিযোগ করবে এবং সেই অভিযোগের সারবত্তা থাকবে না, এটাই স্বাভাবিক। কৌশিক চন্দ্র হাইকোর্টের বিচারপতি, তিনি একটি মামলায় বলছেন যে কোনো নিয়োগ বা কোনো ভর্তি অযথা বন্ধ করে রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে, সেই নির্দেশ মতো কাজ করবে। হাইকোর্টের রায় আইনজ্ঞরা দেখে তারাই এই ব্যাপারে পরিষ্কার বলতে পারবে। আমি শুধু এইটুকু মনে করি যে এই রাজ্যের সরকার শিক্ষকদেরকে পথে বসিয়েছে, দয়া করে যেন ছাত্রদেরকে মামলার কারণে পথে বসতে না হয়, এই ব্যাপারে রাজ্য সরকার তার সেক্ষেত্রে সদর্থক ভূমিকা নেবে। ঢাকার মাস্টার প্ল্যান নিয়ে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এটা করব সেটা করব, অনেক কিছু বলা হয়, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টি, তাতেই আবার ভাসতে চলেছে ওই এলাকা, আশঙ্কা। দেখুন, প্রতিশ্রুতি মানে প্রতারণা, এটা বলেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে উনি যা প্রতিশ্রুতি দেন, আমি বলবো বাংলার মানুষকে ওই প্রতিশ্রুতির জায়গায় প্রতারণা বসিয়ে দেবেন, তাহলে আর সাংবাদিক বন্ধুদেরও প্রশ্ন করতে কষ্ট হবে না। শঙ্করদা, আদালতের গতকালের 100 দিনের কাজ নিয়ে অবজারভেশনের পরে মুখ্যমন্ত্রী বলেছেন যে বকেয়া টাকা দিতে হবে, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকা দিতে হবে, এরিয়া সহ সবটাই দিতে হবে। মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন। যা বলা নিশ্চিতভাবে দপ্তর ইত্যাদি যারা আধিকারিক তারা বলবেন, কিন্তু এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না, অর্থাৎ দুর্নীতি হয়েছিল। হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে। তাহলে 100 দিনের টাকা, যার দুটো কম্পোনেন্ট আছে, মেটেরিয়াল এবং মজুরি, 60-40। আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন, এখন ফরচুনার নিয়ে ঘোরেন, তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয়, তাহলে আমি সব থেকে খুশি হতাম। থ্যাংক ইউ।